মনে আছে তো আগের পর্বের গল্পগুলো? না হলে কিন্তু দেখে নিতে হবে প্রথম দুটো পর্ব। আজকে মধুবনী ব্রিজের ওপর থেকে আমরা কানাইদার বাড়িতে চলে এলাম। আরে সেই যে গল্পগুলো বলা বাকি ছিল সেগুলো জানতে হবে তো, তোমাদেরও তো জানাবো। সেই সব জানতেই কানাইদার বাড়ি এবার আমরা কানাইদার বাড়িতে এলাম। কানাইদা মানে আগের এপিসোডে তোমরা দেখেছো, যিনি আমাদের অনির বাড়িতে নিয়ে গিয়েছিলেন। উনি ছোট থেকেই সমরেশ মজুমদারকে চেনেন, একই অঞ্চলের লোক। ওনার মুখ থেকেই এবার আমরা জেনে নেব সমরেশ মজুমদার আর তার তৈরি করা চরিত্রদের সম্পর্কে। এটাই হচ্ছে গয়ের কাটা চা বাগান, যা অনির ভাষায়, সমরেশ মজুমদারের ভাষায় স্বর্গ ছেঁড়া চা বাগান, মানে এক টুকরো স্বর্গ যেন ছিঁড়ে এসেছে। কিন্তু মেলা জল, এইটাই আমাদের ছোটবেলায় আমরা এইগুলো থেকে মাছ ধরতাম। চলো বর্ষার সময় জল অনেক হয়ে যায়। সমরেশ মজুমদারকে ছোট থেকেই চেনেন, কারণ ও সমরেশ মজুমদারেরও দিন এখানে কেটেছে, ম্যাক্সিমাম দিন কলকাতাতে ছিলেন ছোটবেলাটা। হ্যাঁ, এবার দাদার থেকে একটু জেনে নেব ওনার সম্পর্কে বা ওনার উপন্যাসগুলো সম্পর্কে কিছু কথা। বলছি, সমরেশ মজুমদারকে আমরা গল্পকার, ঔপন্যাসিক, সাহিত্যিক হিসেবে চিনি। আপনার কাছে উনি কেমন ছিলেন? উনি তো আমাদের গয়ের কাটার গর্ব, আমাদের জ্যাঠতো দাদার বন্ধু ছিল। উনি ক্লাস 3 পর্যন্ত আমাদের এখানেই স্কুল ছিল, প্রাইমারি স্কুল। সেখানে ভবানী মাস্টারের পাঠশালা, সতী মাস্টার মশাই, ধামের গন্ধ, যেসব গল্প উনি লেখনীতে এসছে। তো ক্লাস 3 পর্যন্ত এখানেই পড়াশোনা করেছে। আর তারপরে জলপাইগুড়ি জেলা স্কুলে, তারপরে ওখান থেকে কলকাতা স্কটিশ চার্চ স্কুলে। তো ওনার ছোটবেলা এখানে কেটেছে এবং ছুটিতে এখানে আসতেন, এখানে ঘুরে বেড়াতেন। এখানকার প্রকৃতির রূপ রস সেগুলো নিয়ে তিনি তার সাহিত্যের মধ্যে বিশেষ করে তুলে ধরেছেন। তার ট্রিলজি, উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলা, তার মধ্যে আমাদের এই গয়ের কাটার বিভিন্ন কথা, বিভিন্ন ছবি, বিভিন্ন মানুষের চরিত্র ফুটে উঠেছে। বিশেষত এই গয়ের কাটা জায়গাটার নাম তিনি দিয়েছিলেন স্বর্গ ছেঁড়া, মানে স্বর্গের এক টুকরো ছেঁড়া অংশের মতো গয়ের কাটাকে উনি ভাবতেন এবং সেই ভাবনাকে উনি প্রকাশ করেছেন স্বর্গ ছেঁড়া এই নামে। এটা আমাদের মানে একটা অহংকার যে গয়ের কাটা স্বর্গ ছেঁড়া, সমরেশ মজুমদার আমাদের গয়ের কাটার ভূমিপুত্র। আর এই যে এখানকার যে গয়ের কাটা নামটা, এটা কোথা থেকে এসছে? গয়ের কাটা নামের দু রকম ব্যাখ্যা আছে। আমাদের গয়ের কাটা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী মনিন্দরলাল বোস, এখনো তিনি বেঁচে আছেন, 92 বছর বয়স, খুব মানে গুণী মানুষ ছিলেন, আছেন এখন। তো উনি বলেছিলেন ব্যাখ্যাটা এইভাবে যে আমাদের গয়াকাটার সাথে লাগোয়া মরাঘাট বনাঞ্চল, পুটিমারি, তোতাপাড়া, গোসাইহাট আর সোনাখালী, এই 4টা বিট নিয়ে মরাঘাট বনাঞ্চল। সেই বনাঞ্চলে আমরা ছোটবেলায় দেখেছি গৌরীপুরের, আসামের গৌরীপুরের রাজবাড়ি, সেখানকার সেই এই প্রতিমা বড়ুয়া, ওর বাবা লালবাবু, প্রমথেশ বড়ুয়া, এরা এসে হাতি ধরতো। লালবাবু বিখ্যাত ছিলেন হাতি ধরার জন্য। এই জঙ্গল থেকে অনেক তখন হাতি থাকতো, সেই হাতি ধরে সেগুলো নিয়ে যেত। হাতি ধরার জন্য ওরা কি করতো, গর্ত করতো। গোড় হচ্ছে পা, খাদ বা খাদা হচ্ছে গর্ত। তো ওই হাতিকে, জঙ্গলি হাতিকে অন্য হাতি দিয়ে মাউতি, যে হাতি তার পিঠে করে নিয়ে তাদেরকে ওই সেই গর্তের দিকে নিয়ে যেত, সেখানে ঝোপঝাড় দেওয়া থাকতো। সে হাতি পড়ে যেত, মানে হাতির পা যখন নিচে পড়ে যেত তখন ডিসব্যালেন্স হয়ে যেত হাতিটা, তখন তাকে বাঁধতো তাদের সিস্টেমে। সেই গোর, হাতির গোর আর খাদা, গোর খাদা, এইভাবে করতে করতে গয়ের কাটা নামের একটা সূচনা হয়, এইভাবে ব্যাখ্যা হয়। আর একটা ব্যাখ্যা রয়েছে, এই যে আমাদের এই ডুয়ার্স অঞ্চল তো একদম বনভূমি ছিল সম্পূর্ণটাই। ব্রিটিশরা এসে এখানে জঙ্গল কেটে চা বাগান করে। এখানে কিছু কিছু আমাদের এখানে রাজবংশী মানুষ ছিলেন, তারা খুব একটু মানে কায়িক পরিশ্রমে একটু দুর্বল ছিল। এই জঙ্গলে থেকে গাছ কাটা, সেগুলো জঙ্গলের লোক দরকার। তো আমাদের অবিভক্ত আসাম থেকে রাভা, মেচ, এই ধরনের জাতির মানুষদের ব্রিটিশরা নিয়ে এসেছিলেন এখানে।
সেই গারো মানে গারো জাতি আমাদের, আপনার গতকাল আমরা গেছিলাম গোসাইহাট গারো বস্তি, সেখানে খুকলুং বস্তি সব গারো রাভা প্রজাতির মানুষরা থাকে। সেই গারো খাটা মানে অঞ্চল, আচ্ছা গারো মানুষের বসতি, যে না গারো খাটা গায়ের কাটা, এইভাবে গয়কাটা চা বাগানের সাইনবোর্ডে এখনো গয়ের KHATA গায়ের খাটা, কিন্তু আমাদের অফিসিয়াল গয়ের কাটা, কিন্তু এখনো সেই বাগানের সাইনবোর্ডে কিন্তু গায়ের খাটা লেখা, গায়ের খাট্টা, এবং আমাদের আদিবাসী ল্যাঙ্গুয়েজে ওরা গায়ের খাট্টা বলে এখন। আচ্ছা এইভাবে নামগুলো এসছে। আর আমাদের আংলা ভাষার নদীটারও একটা ব্যাখ্যা রয়েছে, যেটা এটা তো সমরেশ মজুমদারের হ্যাঁ, সাহিত্যের মধ্যে আংলা ভাষা নদীটার উল্লেখ রয়েছে। এটা আমাদের এখান থেকে 4 কিলোমিটার দূরে তেলিপাড়া চা বাগানে একটা জলাভূমি থেকে নদীটা বেরিয়ে গয়কাটা ছুঁয়ে এইভাবে ডুডুয়া, আরো 2-3টে মধুবনী নদী মিলে ডুডুয়া নদী হয়ে এটা বেরিয়ে যায়। তো এই নদীটার একটা ব্যাখ্যা হচ্ছে সমরেশ মজুমদার দিয়েছিলেন, সেটা হচ্ছে আদিবাসী মেয়েরা যখন জলে নামে মাছ ধরতো, ওদের মাছ ধরার টুকরি ছিল, সেই টুকর দিয়ে মাছ ধরতো, জলের ছোট চিংড়ি, লাল চিংড়ি, হ্যাঁ লাল চিংড়ি ইদানিং কমে গেছে, তো পাহাড়ি আমাদের জঙ্গলের ছোট ছোট ঝোড়া নদীগুলোর মধ্যে এখনো দেখা যায়। আর সমরেশ মজুমদারের উপন্যাসে আমরা যে আংলা ভাষার নদীটার গল্প শুনেছি, সেটাও কিন্তু আমাদের এই গয়াকাটার নদী, আমাদের প্রিয় নদী। এই নদীটা এখান থেকে 4 কিলোমিটার দূরে তেলিপাড়া চা বাগান, সেখান থেকে বেরিয়ে এসছে একটা জলাভূমি থেকে, বেরিয়ে গয়াকাটা ছুঁয়ে, গয়াকাটা বাজারের পাশ দিয়ে ছুঁয়ে ওটা গেছে এদিক দিয়ে মধুবনী, আরো ছোট ছোট 2-1টা নদী মিলে ডুডুয়া হয়ে বেরিয়ে গেছে। তা সমরেশ মজুমদার এটার ব্যাখ্যা করেছেন আংলা ভাষার নামটা কেন কিভাবে এলো। মানে আংরা হচ্ছে আদিবাসী মহিলারা যখন মানে নিচে আঁচলের মানে কাপড়ের নিচের অংশ আঁচল, এগুলোকে আংরা বলতো। ওরা তো জলে থেকে শামুক, গুগলি, মাছ, লাল চিংড়ি এগুলো ধরতো, হ্যাঁ ওই ইয়েদের উপর দিয়ে। সেই যখন ওই আংরাটা জলে ভেসে যেত, ওটাকে ব্যাখ্যা দিয়েছে সমরেশ মজুমদার আংরা ভাষা। আচ্ছা, উনি সেই অনির চোখ দিয়ে যেটা লিখেছেন, সেই লাল চিংড়ি ধরছে, জল বন্ধ হয়েছে, ভেসে থাকতো, তাই আংলা ভাষা। কিন্তু এই নামের আরো একটি ব্যাখ্যা রয়েছে। আমাদের এই আংলা ভাষা নদীর পাশেই রয়েছে গয়াকাটা শ্মশান ঘাট। ওখানে যে যখন দাহ করা হয়, তারপরে তার যে কাঠের যে কয়লাগুলো, কয়লা মানে তো অঙ্গার, হ্যাঁ কয়লা অঙ্গার, সেই অঙ্গার গুলো জলে ভেসে ভেসে যেত। আংরা, হিন্দিতে আদিবাসীরা আংরা, এইভাবে নামে তো অপভ্রংশ হয়ে এইভাবে একটা নাম এসে দাঁড়ায়। এই আংরা জলে ভেসে ভেসে যাচ্ছে, তাই আংলা ভাষা। এই দুটো নামের ব্যাখ্যা আমার জানা। উত্তরাধিকার কালপুরুষ নয়, আমরা অর্জুনের যে গল্প, সেখানেও খুঁটিমারি, প্রথম গল্পটাই খুঁটিমারি রেঞ্জ। তো খুঁটিমারির জঙ্গলও আমরা দেখেছি। তো খুঁটিমারি নামটা কেন এসছে? খুঁটিমারি জঙ্গলটা মরাঘাটের মধ্যে খুব বিখ্যাত, তার সিনিক বিউটি খুব সুন্দর। আর খুঁটিমারির খুঁটি মানে হচ্ছে শালের খুঁটি। এখানকার শাল ভারত বিখ্যাত। বড় বড় আগে বড় বড় ব্রিজ, সেগুলো শাল কাঠ লাগতো, হ্যাঁ সেই শাল কাঠগুলো এখান থেকে যেত, খুঁটিগুলো। সেই খুঁটি, হ্যাঁ মারি মানে ওই যেখানে খুঁটির, এই খুঁটির থেকে খুঁটিমারি কথাটা, মানে অনেক শাল গাছ ছিল মোটা মোটা, তাই নাম এখনো আছে। সেই পুরনো গাছ এখনো বেশ মোটা মোটা শাল গাছ আছে, ভেতরে গেলে, গভীরে গেলে অনেক দেখা যায়। এটা আমাদের ভারতবর্ষের মধ্যে বিখ্যাত শাল, এই খুঁটিমারি জঙ্গলের শাল। এখনো ওখানে যেরকম হাতি যেরকম, হ্যাঁ এখানে সবই আছে। আমরা ছোটবেলায় রয়্যাল বেঙ্গলও দেখেছি এখানে, আচ্ছা শিকার করা হয়েছিল তখন, ছোট আমরা, খুবই ছোট, 1-2 তে পড়ি এরকম। তারপরে এখানে চিতাবাঘ, মানে আমাদের লেপার্ড, হ্যাঁ, তারপরে হাতি, বাইসান, হরিণ বিভিন্ন রকমের, তারপরে প্যাঙ্গুলিন, বিভিন্ন সরীসৃপ সব আছে এখানে। মানে বৈচিত্র্য অনেকটাই আছে, এখনো আছে। এবার আমরা একটু ওই উত্তরাধিকারে যেরকম ভাবে ছবিটা দেখেছি সেটাই আসি। লাল চিংড়ি, সেটা কি আছে? লাল চিংড়ি মানে সমরেশদা যখন ছোট, সেই সময় তো ছিল, আমরাও ছোটবেলায় স্কুলের পেছনে আমরা গিয়ে গামছা দিয়ে মাছ ধরতাম, লাল চিংড়ি বিভিন্ন রকম মাছ, সেগুলো আমরা বয়মে এনে রাখতাম। ওনারাও যেত পাথর নদীতে, অল্প বয়সে এখানে একটা চল আছে, নদীতে গিয়ে নদীর পাথর তুলে সেখান থেকে লাল চিংড়ি, কাঁকড়া এগুলো ধরায়। তো লাল চিংড়ি ওই সময় ছিল। এখন ওই আমাদের ওই জঙ্গলে, মানে মধুবনী পেরিয়ে যে খুঁটিমারি ফরেস্টের ভেতরে যে ছোট ছোট ঝোড়া নদীগুলো রয়েছে, ওখানে মাঝে মধ্যে লাল চিংড়ি দেখা যায়। আগের মতো লাল চিংড়ি আর নেই। সবই তো আমরা দায়ী, দূষণে পরিবেশকে আমরা যেভাবে
নষ্ট শেষ করছি, করে দিচ্ছে। পরিবেশের অনেক কিছুই ধীরে ধীরে আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটু জানবো যে নদী বন্ধ হওয়ার কথা যেটা আমরা পড়েছিলাম, ঝাড়ি কাকুর সঙ্গে অনি ও, গেল, আচ্ছা, আচ্ছা, ওই আচ্ছা। গল্পটা কি, মানে ওর ঝাড়ি পিছনের কাকু ওর খুব গল্পটা? প্রিয় ছিল, ঝাড়ি কাকুর সাথে সত্যি কি ঘুরতে ঝাড়ি যেত। কাকু ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঝাড়ি কাকু মানে সমরেশ মজুমদার এই ইদানিং সমরেশ মজুমদারকে নিয়ে সাহিত্য একাডেমি উনি পেয়েছিলেন। অশোক বিশ্বনাথন আমাদের কলকাতার বাংলা ফিল্ম ডিরেক্টর, উনি এসেছিলেন শুটিং করতে, ওনার একটা টেলিফিল্ম তৈরি করলো। আর সৌভাগ্যবশত সেখানে আমিও একটি ছোট্ট শরীর শেখরের রোলটা, ওর দাদু, বাহ, রনির দাদুর হ্যাঁ। রোলটা করেছিলাম, এবং সেটা নন্দনে যেদিন রিলিজ হয় সেদিন আমরা গেছিলাম। আমি ছিলাম মূল মঞ্চে, আমি অশোক বিশ্বনাথন, সমরেশ মজুমদারের মেয়ে দোলা মজুমদার, ক্রিটিক শ্রমিক বন্দ্যোপাধ্যায়, আর পরিচালক গৌতম ঘোষ। সেখানে একসাথে বসছি সামনে দর্শক নন্দনের ভেতরে। এটা আমার একটা পরম সৌভাগ্য, এবং সেখানে আমি ডুয়ার্স থেকে গেছি এবং আমাকে সমরেশ মজুমদার এবং ফিল্ম সম্পর্কে 2-4 কথা বলতে হয়েছে। এটা আমার কাছে দারুণ, বিরাট অ্যাচিভমেন্ট। সত্যি তাই। হ্যাঁ। আর ওই নদী বন্ধ হওয়ার ওইটা ও কি? আচ্ছা, নদী মানে কি, এখানে আমাদের যে আংলা ভাষা নদী, হ্যাঁ। সেখান থেকে একটা ক্যানেল কেটে চা বাগানের ভেতরে ব্রিটিশ পিরিয়ড থেকে এটা ছিল, নিয়ে গেছে, বর্তমানে নেই, সেটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেই জলটা যেত গিয়ে ওখানে টারবাইনে লাগিয়ে, যেভাবে জলবিদ্যুৎ প্রকল্প, মিনি জলবিদ্যুৎ প্রকল্প ছিল, সেটা ঘুরিয়ে সেখানে কারেন্ট তৈরি হতো, সেই আচ্ছা। দিয়ে বাগান চলতো। আধুনিকতার ইসে এখন সেইটা প্রয়োজন পড়ে না, বা সেইভাবে জলের ইয়েটাও কমে গেছে। যখন জল দরকার পড়তো, সেই গেট, আমাদের বাজারের উপরেই নদীতে যে একটা ব্রিজ ছিল, পাশেই গেট ছিল, আমরা ছোটবেলায় ভয় পেতাম দেখে, এত আওয়াজ হতো সেখানে। সেই জল ছাড়তো যখন, সেই জল যেত, সেই জল গিয়ে মেশিনে ঘুরে কারেন্ট তৈরি হতো। এখন সেটা বন্ধ হয়ে গেছে, এখন সেটা নেই। আর যে আমরা সীতা, ছেঁড়া, তারপর এগুলো আমাদের এখানে ছিল? লোকাল অনেক চড়তে, হ্যাঁ আছে, ছিল কয়েকজন সীতা আমাদের বেঁচেও আছেন আমাদের এখানে। ওনার সহপাঠী দিদির মতো পাড়ার আশপাশের সব বাজারের বাগানের তারা আছে, এইসব চরিত্রগুলো আছে ওনার। এই মানে এই রিলিজের মধ্যে যে চরিত্রগুলো আছে, প্রায় চরিত্রই জীবন্ত চরিত্র, কাল্পনিক কিছু নয়। হয়তো লেখনির মধ্যে তার কিছু কাল্পনিকতা এসছে, কিন্তু সবই চরিত্র, জীবন্ত চরিত্র। তাই এত মানে প্রাসঙ্গিক এখনো সমরেশ মজুমদারের সাহিত্য। উনি কথা, ওনাকে আমরা কি সারা বাংলার মানুষ কথা সাহিত্যিক হিসেবে মেনে নিয়েছেন। এত সহজ ভাবে উনি গল্পগুলো মানুষের কাছে উপস্থাপনা করেন। তাই তো আপনারা এসছেন এখানে সম্পর্কে ইন্টারভিউ নিতে। 3 নম্বর কুলি লাইন, আরে সমরেশ মজুমদার আগে ছিল হয়তো কুলি লাইন তো কুলিরা থাকতো যেখানে, হ্যাঁ, যারা মদেশিয়া লোকেরা থাকতো যেখানে। কুলি লাইন, মদেশিয়া, মদেশিয়া। টোটালটাই কুলি লাইন, এক একটাই কুলি লাইন। মানে চা বাগানে যেমন মুন্সি লাইন, বাসাবাড়ি, বাসা লাইন, এরকম নাম আছে, হিন্দু পাড়া, কুলি লাইন হয়তো কোনো একটা ছিল হয়তো। আচ্ছা, এখন আর সেই রকম ভাবে নেই। সেরকম ভাবে এখন কুলি লাইন বলে ওরকম আলাদা উল্লেখ নেই। মানে এগুলো আচ্ছা। আস্তে আস্তে সময়ের সাথে কুলি কথাটা উঠে যাচ্ছে, হ্যাঁ। যে একটা মুন্সি লাইন, মানে টোটাল জায়গাটাই গোয়ারঘাটা। হ্যাঁ। এবার গোয়ারঘাটাটাই কুলি লাইন, তবে এর একটা ভাগ আছে। এখন যেরকম নাম হয়েছে টিন লাইন, দীঘা লাইন, মুন্সি লাইন, আচ্ছা, মুরগি লাইন, এগুলো হচ্ছে বিভক্ত নাম হয়ে গেছে এখন আর কি। এগুলো ভাগ ভাগ হয়ে গেছে। কিন্তু টোটালটাই কুলি লাইন কিন্তু। আচ্ছা, মানে তখন তো মানে আদিবাসীরা যেখানে থাকতো টোটালটাই কুলি লাইন। সময় হয়তো আমার মানও কাজ করেছেন সেখানে, ও। কাজ করেছেন। তো তখন হয়তো ওই সময়টায় গোটা টোটাল বাগানটাকে কুলি লাইন বলতো। আচ্ছা, কিন্তু এখন ডে বাই ডে, এখন যখন এটা হচ্ছে, তখন কি হচ্ছে যে এখন একটা ভাগ হয়ে গেছে, যেরকম মুরগি লাইন, টিন লাইন, বাসা লাইন, রোদ্র লাইন, এই যাচ্ছে আর কি। আমরা একদম তখন হয়তো মাদের সময় মাদের সঙ্গে ভালো পরিচয় ছিল, বা তার বাড়ি যেরকম এখনো আছে, হ্যাঁ। আমার বন্ধু যেরকম থাকে এখানে, এখন আমার বন্ধুরা আছে, আমরা যাওয়া আসা করতাম, দেখতাম ওনাকে। ততটা আমরা হয়তো গুরুত্ব দিই নাই যে এই মানুষটা একদিন এই পর্যায়ে যাবে আর কি, তাই না? আর তার নামেই এত আমাদের দয়াকাটার বস। হ্যাঁ, তাই এই মানুষটা যে আমাদের সমাজটা যে এই পজিশনে যাবে আমরা কোনো ভাবতে পারি নাই, যা এত বিখ্যাত হয়ে যাবে। তো এখন আমরা বুঝতে পারছি তার মজা। যেরকম জুবিন গার্গ যেরকম ছিল না, হ্যাঁ, থাকতে আমরা বুঝিনি, এখন সেটাই। এখন বুঝতে পারবো জুবিন গার্গ কি ছিল। সেম দাদাদের থেকে বিভিন্ন গল্প শুনতে শুনতে দিনটা তো শেষই হয়ে গেল। আমাদের
বিনম্র প্রণাম শ্রী সমরেশ মজুমদারকে।